এই তো এপ্রিলের প্রথম দিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি নিহত হন। এর ঠিক এক মাস পর যে প্রতিবেদনটা আমরা দেখলাম, ৯ মে রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে দুজন বাংলাদেশি নিহত হন। আমরা যদি এভাবে পরিসংখ্যান দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি চলতি বছরের প্রথম 4 থেকে 5 মাস অর্থাৎ জানুয়ারি থেকে মের প্রথম সপ্তাহ অবধি এই ভারত ও বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে অন্তত 4 থেকে 6 জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, সরকার বদল হয়, সীমান্তের চিত্রে কোনো পরিবর্তন হয় না। সীমান্তে কেন বিএসএফ এতটা আগ্রাসী? আমরা আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং আছেন নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত। জনাব মাহফুজুর রহমান, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। আমরা আসলে মূল আলাপে যাওয়ার আগে একেবারে মৌলিক একটা দিক বুঝে নিতে চাই। আপনি একজন কূটনৈতিক অঙ্গনের মানুষ, দীর্ঘদিন ধরে আসলে অঙ্গনে কাজ করেছেন, সেই জায়গার সে অভিজ্ঞতা থেকে একটু বলবেন, মানে বিএসএফ এর মনোভাবটা আসলে আপনি কেমন দেখেন? আমরা দেখতে পাই তাদের দেশে সরকার বদল হয়, আমাদের দেশে সরকার বদল হয়, কিন্তু সীমান্তের যে চরিত্র সেটা একই রকম রয়ে যায়। মানে এটা আসলে কেন হয়? হ্যাঁ, আপনি এই শেষ কথাটা ঠিক বলেছেন যে দুদেশের মধ্যে সরকার পরিবর্তিত হলেও কখনো কখনো সম্পর্কের তুলনামূলকভাবে উষ্ণতা দেখা গেলেও কিংবা বৈরিতা দেখা গেলেও সীমান্ত হত্যা কিন্তু বন্ধ হয়নি, কখনোই বন্ধ হয়নি। এবং গড়পড়তা সবসময়ই কম বেশি সব বছরই আমরা দেখেছি যে সীমান্ত হত্যার সমান সমানই আছে। তবে একটা আশার জিনিস যে আগের চাইতে এখন তুলনামূলকভাবে কিছুটা কম হচ্ছে। আপনি একটা প্রশ্ন করেছেন যে কেন এটা করে, কেন করে, এই উত্তর কিন্তু মানে বিএসএফ এর স্পষ্ট ভাষায় দেওয়া উচিত। কারণ হলো, আমি মনে করি তারা অসম্ভব অপেশাদার একটা বাহিনীতে পরিণত হয়েছে। কেননা যাদেরকে তারা হত্যা করছে সীমান্তে সবাই আনআর্মড। হ্যাঁ, আপনি যদি একজন সশস্ত্র না হয় এবং আপনি সশস্ত্র হয়ে তাকে হত্যা করবেন, এইটা কোনো আইনেই, কোনো আন্তর্জাতিক রীতিনীতি প্রটোকলে এটা গ্রহণযোগ্য না। সুতরাং এইখানে বিএসএফ একেবারেই অপেশাদারিত্বের নজির রাখছে। খুবই স্পষ্ট বক্তব্য। আমি একটু মোহাম্মদ কামরুজ্জামান, আপনার কাছে একটা বিষয় একটু জেনে নিই। প্রথমত, আপনি বাংলাদেশ গর্বিত সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, লেফটেন্যান্ট জেনারেল হিসেবে। কাজেই ডিফেন্সে যারা কাজ করে তাদের সাইকোলজিটা আপনি খুব ভালো বোঝেন। আপনার সে অভিজ্ঞতা থেকে একটু বলবেন, মানে বিএসএফ এর এটা কি আসলে তাদের দিক থেকে কোনো বার্তা যে আমরা আসলে আমাদের দিক থেকে সবসময় কঠিন পথটা রাখি, আমরা খুব সুরক্ষিত রাখার চেষ্টা করি আমাদের সীমান্তে, নাকি আমাদের ভুলটা বেশি যে আমরা আসলে সীমান্ত ক্রস করে বেশিরভাগ সময় অনধিকার প্রবেশ করি? কি বলবেন? ৭১-এর দর্শকদের আমি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আপনার প্রশ্নের উত্তরে আমি একটা কবিতার লাইন বলতে চাই। দিকে দিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাবে ব্যর্থতার পরিহাস। আসলে আমাদের বাংলাদেশি আমরা শান্তিপ্রিয় জাতি, কিন্তু আমাদের যারা নেইবারিং কান্ট্রির যারা সিকিউরিটি ফোর্স এরকম অন্যায়ভাবে যদি কিলিং করতে থাকে, তবে তাদেরকে বুঝতে হবে। কোইন্সিডেন্টলি আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়, এবং আপনি জানেন 1958 সালে মেজর তুফায়েল এবং জমাদার আজম, এই দুইজন কিন্তু তৎকালীন ইপিআর থেকে ভারতীয় বাহিনীর এগেনস্টে যুদ্ধ করে ওদের অনেক ক্ষয়ক্ষতি সাধিত করেছিল, বিকজ রাইট কজে ছিল দি দেন ইপিআর। তো নিশানে হায়দার, তুফায়েল আজমদের রক্ত কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে, বীরশ্রেষ্ঠ সৈনিক মুস্তফা কামালের রক্ত ব্রাহ্মণবাড়িয়ায়। আমি ইনফ্যাক্ট বলতে চাই, বাংলাদেশের এই যে 4096 কিলোমিটার বর্ডার, এই বর্ডার পাহারা দেওয়ার জন্য বাংলাদেশ বর্ডার গার্ড, এবং যেটাকে আমরা আগে বিডিআর বলতাম, এটার নাম আমরা বদলিয়ে এখন চেঞ্জ করেছি। কিন্তু আমার মনে হয় আমরা কিন্তু দেখছি, বাট এটার উপযুক্ত জবাব আমরা দিয়েছি। আমরা যে দিতে পারি, রৌমারির ঘটনা আমাদের ভুলে গেলে চলবে না। তো আমি মনে করি আমাদের শান্তিপ্রিয়তা, আমাদের নেইবারিং কান্ট্রি যেন এটাকে দুর্বলতা হিসাবে না ভাবে। আমরা প্রস্তুত আছি, যদি প্রয়োজন হয় আমরা সঠিক কিন্তু জবাব দিতে আমরা জানি। ধন্যবাদ।
সেই জবাবটা কি হতে পারে সেটা নিয়ে একটু পরে আসবো আপনার কাছে। মাহফুজুর রহমান, একটা বিষয় কি একটু বলবেন, মানে এটা আসলে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে এবং আমরা দেখলাম যে শুধু জামাত ইসলামই না, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেও আসলে এটা বলছেন যে আমাদের দুর্বল পররাষ্ট্র যে নীতি, সেই নীতির কারণে আসলে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। এটা এই অর্থে যে আমরা কেবল এই শিরোনামটা দেখি যে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত, বিজেপির গুলিতে কোনো ভারতীয় নিহত হয়েছে, এরকম কোনো খবর, কোনো শিরোনাম আমরা দেখি না। আমাদের পররাষ্ট্র নীতিতে কোনো গলদ দেখেন কিনা আসলে? না, কিন্তু আপনি যা বললেন যে বিজেপির গুলিতে আপনি নিহত হওয়ার খবর দেখেন না, খুব একটা দেখি না, আমি তুলনামূলক বিশ্লেষণ করছি। ঠিক আছে, কিন্তু আপনি কি এটা দেখতে চান? আমরা কেউই তো এটা দেখতে চাই না। একদমই না, একদমই না। আমরা কখনোই, যেটা জেনারেল মহোদয় বললেন যে বাংলাদেশের মানুষ তো সাধারণভাবে শান্তিপ্রিয়, আমরা তো ভারতের বিরুদ্ধে কখনোই যুদ্ধেরও উস্কানি দেই না, কখনো যুদ্ধের কথা চিন্তা করি নাই। সুতরাং সীমান্তে আমাদের বাহিনী যে দায়িত্ব পালন করেন, সেইটার নিরিখেই তারা ওই দায়িত্বটা পালন করেন। হ্যাঁ, কূটনীতিতে আপনি কি হতে পারতেন, আর একটু সরব হতে পারতেন, আর একটু সক্রিয় হতে পারতেন, এবং অবশ্যই এটা আপনার হওয়া উচিত। কারণ এই 55 বছর ধরে এই সীমান্তে আপনার বাংলাদেশি নাগরিক তারা হত্যার শিকার হবেন, এটা তো চলতে দেওয়া যায় না। বিজেপিকে আমি দেখেছি এবং বিএসএফ কেও দেখেছি যে এইভাবে ঢাকাতে এসেও তারা যখন সংবাদ সম্মেলন করেন কিংবা কোনো যখন চুক্তি স্বাক্ষর টাক্ষর করেন, প্রতিবারই কিন্তু তারা বলেন যে তারা সীমান্ত হত্যা জিরোতে নামিয়ে নিয়ে আসবেন। কিন্তু আজ পর্যন্ত এটা আমি হতে দেখি নাই। বরঞ্চ আমি শুনেছি যে 2022-এ তাদেরকে একটা ডাইরেক্টিভ দেওয়া হয়েছিল, সেখানে তাদের অথরিটি অর্থাৎ বিএসএফ এর অথরিটি আরো বেশি বাড়িয়ে দেওয়া হয়েছিল, যে ভারতের ভিতরেও 50 কিলোমিটারের মধ্যে তারা অনেকগুলো অ্যাকশনে যেতে পারবে যেগুলো সহিংস হতে পারে এবং যেখান থেকে তারা এই হত্যার মতো ঘটনায় তারা উদ্বুদ্ধ হয়েছে বলে আমার মনে হতে পারে। তো এইখানে বিএসএফ এর, আমি যে বারবার বলছি যে বিএসএফ এর দায়িত্ব এখানে বেশি, কারণ তাদেরকে পেশাদারি একটা প্রতিষ্ঠান হিসেবে প্রমাণ করতে গেলে এই নিরস্ত্র মানুষকে হত্যা বন্ধ করতে হবে। কিন্তু আসলে আমরা আমাদের দিক থেকে সরাসরি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা বিএসএফ তাদের সঙ্গে কখনো কি আমাদের কোনো যোগাযোগ হয়েছে, উদ্বেগের কথা কি আমরা জানিয়েছি? আপনি দেখেছেন সেটা? জি, প্রতিবারই যতবার দুদেশের ওই বিএসএফ এবং বিজিবির ডিজি মহোদয় তারা মিটিং এ বসেন, না ওইটা না, যেটা আমি ওইটা কথা বলছি না, কারণ এটা অনেকটা ছকের মতো হয়ে গেছে যে সীমান্তে হত্যা হয়, আমরা উদ্বেগ জানাই, তারপর পতাকা বৈঠক হয়, তারপর লাশ ফেরত নেই, এরপর ঘটনা শেষ, নতুন আর একটা ঘটনা ঘটে। আমি সেটা বলছি না। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিগত সময়ে এটা হয়েছে কিনা, পলাতক সরকার হতে পারে কিংবা অন্তর্বর্তী সরকারের সময় হতে পারে, কখনো দেখেছেন এটা আসলে? না, প্রতিটা সরকারই যখন ভারতের সঙ্গে কোন রকম দ্বিপাক্ষিক আলাপ আলোচনা হয়, সেখানে এটা ওয়ান অফ দি মেজর পয়েন্ট, এটা নিয়ে প্রতিবারই কথা হয়। কিন্তু আমি বলছি যে প্রতিবার কথা হলো, আমাদের সক্রিয় কূটনীতির প্রয়োজন এই কারণে যে আমাদের উচিত ছিল তাদেরকে একটা চুক্তির আওতায় বাধ্য করা, অর্থাৎ একটা চুক্তি স্বাক্ষর করা যে কোনোভাবেই সীমান্তে হত্যা হবে না। আপনার কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, চোরাচালান হোক, যাই হোক, আপনি তো যেহেতু সে নিরস্ত্র, আপনি তো অবশ্যই তাকে গ্রেপ্তার করতে পারেন এবং গ্রেপ্তার করে তারপরে তাকে বিচারের কাঠগড়াতেও দাঁড় করাতে পারেন। বাংলাদেশের অভিযোগটা বাংলাদেশের কাছেও তখন আপনি তুলে ধরতে পারেন। কিন্তু হত্যার তো এখানে কোনো প্রয়োজন নাই। একদম মোহাম্মদ কামরুজ্জামান, দুটো সুখবর আছে, ভালো দিক আমরা দেখতে পাচ্ছি। একটা তো জনাব মাহফুজুর রহমান নিজেই বললেন যে সীমান্তে হত্যার যে পরিসংখ্যান সেটা অর্ধেকেরও কমে চলে এসেছে, অর্থাৎ শেষ যে 4-5 মাস আমরা পার করছি এই বছরের, তাতে তুলনামূলক আমরা কমই হত্যাকাণ্ড হতে দেখছি। এবং দ্বিতীয় যে ইতিবাচক দিক সেটা হচ্ছে আমরা বিগত সময়ে সরকারের পক্ষ থেকে স্ট্রিক্টলি বলতে শুনিনি, কিন্তু এবার আমরা বলতে দেখলাম প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী যে সীমান্তে আসলে হত্যা বন্ধ না করলে সম্পর্ক হবে না, অর্থাৎ খুব স্ট্রং একটা মেসেজ দেওয়া হলো। কিন্তু তারপরও যদি এটা অব্যাহত থাকে আমরা কি করতে পারি? আপনি তো একটু আগে বললেন আমরা ব্যবস্থা নিতে জানি, কোন ব্যবস্থা আমরা এগোতে পারি আসলে? না, মিলিটারি অ্যাকশন তো সর্বশেষ। এর আগের যে অ্যাকশনগুলো আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিছুদিন আগে বলেছেন, আজকেও আমরা দেখেছি মিডিয়াতে, বাট আমাদের যারা উচ্চ পর্যায়ে আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বেনেভোলেন্ট। আমাদের কম্পারেটিভলি নেইবারিং কান্ট্রিতে আমরা যা দেখছি তারা বেনেভোলেন্সের তো কাছাকাছি নাই, বরঞ্চ প্রভোকেটিভ কথাবার্তা বলছেন। তো আমি একটু আগেই আমি কিছু সংবাদ দেখছিলাম
বিএসএফ এর আপনার এই ইনসিডেন্টালি এখানে হয়তো ফায়ারিং এ বা ইয়াতে যত না ক্যাজুয়ালিটি হয়, এদের এর চেয়ে বেশি ক্যাজুয়ালিটি হচ্ছে সাইকোলজিক্যালি এরা বিভিন্ন ভাবে আক্রান্ত হচ্ছে। আচ্ছা, তার মানে এরা যে ঘটনাগুলো ঘটাচ্ছে এর পিছনে কোনো মানে অনৈতিক ব্যাপার স্যাপার আছে, যেটা একটু আগে আমাদের রাষ্ট্রদূত মহোদয় বললেন যে আপনি নিরস্ত্র মানুষের উপর গুলি করে 2011 সালে ফেলানিকে আপনি তারের উপর ঝুলিয়ে রেখে, এগুলোর মধ্যে কিন্তু আসলে আপনি কোনো বাহাদুরি দেখাতে পারেন না, এগুলো কাপুরুষতা, এগুলো অমানবিকতা। এবং এগুলো এই জন্য আমি শুরুতে একটু জানার চেষ্টা করছি আপনার কাছে যে এই কাজ তো আসলে মানে কোনো আদর্শ ধারণ করা ডিফেন্সের সদস্যদের পক্ষ থেকে হওয়ার কথা না, তাহলে তারা কোন মোটিভে এই কাজটা করে, কোনো বার্তা তারা দেওয়ার চেষ্টা করে কিনা? তাদের এটা এই আনপ্রফেশনালিজমের জন্য এরা পে করছে। আমি যতটুকু জানি যারা এই ধরনের অন্যায় কাজ করে পরবর্তী জীবনে এরা মানে সাইকোলজিক্যালি এরা ট্রমায় ভুগে, অনেক ঝামেলায় পড়ে। এবং আন্তর্জাতিকভাবে আমি জানি ক্যানাডাতে আপনার বিএসএফ এর সদস্য আপনার এক সময় ভিসা আপনার রিগ্রেট হয়েছে, ভিসা পায়নি। তো আন্তর্জাতিকভাবেও কিন্তু এগুলোকে বিভিন্ন ভাবে নিন্দা জানানো হয়। তো আমার কথা হলো যে এটা যদি এরকম রুটিনে রূপ নেয়, আমাদেরকে তো, আমরা তো রেডি আছি, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, আমরা মিলিটারি, আচ্ছা, আমাদের এবার এবার জনগণ, এবার আমাদের যদি সরকার। একটু মোহাম্মদ কামরুজ্জামান আপনি আমাদের কিছু দায় সেটা যদি একটু অ্যাড্রেস করেন। ধরুন আমরা জানি সীমান্তে ফায়ারিং হয়, বিএসএফ ক্রস করলেই, তারপর আমরা দেখা যাচ্ছে গরুর জন্য হোক বা কোনো কিছুর জন্য হোক আমরা ক্রস করার চেষ্টা করি। আপনার কি মনে হয় আমাদের দিক থেকে সেই সচেতনতার দারুণ রকমের অভাব আছে, বা সেই মেসেজটা আমাদেরকে দেওয়া হচ্ছে না, বা আমরা অযথায় রিস্ক নিচ্ছি? না, যারা আপনার বর্ডারে থাকে এটা শুধু আপনার মানে এই স্মাগলিং এর জন্য না, আপনি বর্ডার লিভিং যদি জানেন যে বর্ডারের ওই পারে আত্মীয় এই পারে, এবং এমন এমন জায়গা আছে যে অর্ধেক ঘর তার বর্ডারের ওই পারে আর বর্ডারের এই পারে অর্ধেক ঘর। তো এরকম পারিবারিক ভাবেও কিন্তু যাওয়া আসা, কিন্তু পৃথিবীর কোনো বর্ডার এরকম নাই যে বর্ডারের মধ্যে আপনি লাইভ বুলেট ফায়ার করবেন। এখানে লেথাল বুলেট ফায়ার করার কোনো আন্তর্জাতিক আইন নাই। ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল বলেন, ল অফ কনফ্লিক্ট বলেন, সকল আইনে এগুলো নিষিদ্ধ। লাইভ বুলেট এখানে ফায়ার করা যাবে না। এখানে আপনি নন লেথাল ওয়েপন ইউজ করার কথা, যেই কারণে এটা মিনিস্ট্রি অফ হোমসের আন্ডারে, আমাদের বর্ডার গার্ড মিনিস্ট্রি অফ হোমসের আন্ডারে, ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স মিনিস্ট্রি অফ হোমসের আন্ডারে। এখানে তো লাইভ বুলেট দিয়ে এরকম মানে পাখি শিকারের মতো মানুষ হত্যা করা এটা অমার্জনীয় অপরাধ। এই এটা দায়টা আমাদের না, এই দায়টা যারা করছে তাদের দায়। বুঝতে পারছি, একদম পরিষ্কার। আমি একটু জনাব মাহফুজুর রহমান একটা বিষয় একটু স্পষ্ট করি, 2 মিনিটের মধ্যে একটু উত্তরটা খোঁজার চেষ্টা করি আপনার কাছ থেকে। আমরা একটা টোনের বদল দেখি বরাবরই, অর্থাৎ দিল্লি এক টোনে কথা বলে, সীমান্তে আর এক টোনে কথা হয়, মানে আর এক ধরনের অ্যাক্টিভিটি হয়। তার মানে যখন দুই দেশে আলোচনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এজেন্ডাই থাকে আসলে সীমান্তে হত্যাটাকে জিরোতে আনা, সেখানে বারবার এটা কেন হয়? সেক্ষেত্রে কেন্দ্রের কোনো দুর্বলতা আপনি দেখেন, নাকি একেবারে পশ্চিমবঙ্গে যে সরকার থাকবে এটা একেবারে তাদের দিককার একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়? আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে আপনার আগের প্রশ্নের একটু রেশ ধরে আমি বলি। হ্যাঁ, এমন হতে পারে যে যেহেতু এই সেম বিএসএফ তারা বাংলাদেশ বর্ডারের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে যে বর্ডার এবং চীনের সঙ্গে যে বর্ডার, ওই দুইটা বর্ডারও আপনার তারা যেহেতু একইভাবে দায়িত্বপ্রাপ্ত হয়, সেই কারণে এই বিএসএফ এর মধ্যে হয়তো অ্যাটিটিউডের একটা সমস্যা থাকতে পারে। কেননা ওই দুইটা বর্ডারে যথেষ্ট পরিমাণ আপনার নিরাপত্তার ইস্যু আছে এবং রাজনৈতিক ইস্যু আছে। যদিও ওই দুইটা বর্ডারে কিন্তু এরকম কোনো কিলিং রেকর্ড নাই, বরঞ্চ ওখানে যদি কোনো রকম কিলিং হয় তখন সঙ্গে সঙ্গে ওই চীন বা পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু পাল্টা এটা দেখা যায়। হ্যাঁ, তো বাংলাদেশ থেকে যেহেতু দেখা যায় না, ওই একটা দুইটা ব্যতিক্রম ছাড়া, তার মানে ধরেই নিতে হবে যে আমাদের দিক থেকে, আমাদের অ্যাজ এ নেশন, আমাদের ওই অ্যাটিটিউডটাই নাই যে আমরা এই কনফ্রন্টেশনটাকে কখনো মিলিটারি সলিউশনের মধ্যে দেখতে চাই। তো এইটাকে বিএসএফ এর সম্মান করা উচিত, এবং আমি যেটা বারবার বলছি যে এই পেশাদারিত্বের প্রমাণ তাদের দিতে হবে। আর
আপনি আচ্ছা, আচ্ছা, পরে দ্বিতীয় যে কথাটা প্রশ্ন করেছিলেন বলছেন যে জনাব মাহফুজুর রহমান, হ্যাঁ, জি ওই কেন্দ্রের সঙ্গে জি জি জি, আমি হ্যাঁ, আসলে এই আমি- প্রশ্নের উত্তরটা আরেকদিন নেব, কারণ হাতে একেবারে সময়টা শেষ। হ্যাঁ, জি। কিন্তু আমি মৌলিক যে Okay. কটা টকিং পয়েন্টে ছিলাম সব কটা খুব চমৎকারভাবে আপনাদের কাছ থেকে পেয়েছি। কৃতজ্ঞতা, নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে বড় কথা হবে আপনাদের সঙ্গে। ছিলেন দর্শক, আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান, ছিলেন নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, এবং সীমান্তে যে চলছে যে খবরগুলোর শিরোনাম হচ্ছে কারণ খোঁজার চেষ্টা করছিলাম, সাথে সমাধানটাও। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন ৭১-এর সাথেই।